আমি বলছি যে আমার সবসময় একটা টেম্পটিং প্রপোজিশন থাকে এবং একটু ইনফর্মালি কথাবার্তা বলা যায়। আমি বলেছিলাম সুব্রত দাকে যে সবার সাথে কেন প্রায় গত 2 মাসে আমাদের 6টা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ইনক্লুডিং বিশ্বভারতী সুনীতি কুমার পাঠক, সুনীতি বাবুকে আমরা যেদিন সম্বর্ধনা জ্ঞাপন করলাম, অসাধারণ সেদিনকে প্রায় আধা ঘন্টা বসে তিনি পালি এবং সেই সময়কার মানে ভগবান বুদ্ধের সময়কার ভারতবর্ষ এবং পালি নিয়ে অসাধারণ বক্তব্য রাখলেন এবং তার 10 দিনের মাথায় উনি পরলোক গমন করলেন। অঙ্গরাজ চৌধুরী জি, প্রফেসর অঙ্গরাজ চৌধুরী, বোধগয়াতে মহাবোধি সোসাইটির সাথে আমাদের যে প্রোগ্রাম হলো, 94 বছর বয়স, তিনি সেখানে এসে কিনোট অ্যাড্রেস ডেলিভার করলেন। অসাধারণ পালি এবং সংস্কৃত এই নিয়ে বক্তব্য রাখলেন এবং আমার এখনো মনে পড়ছে, গায়ে কাটা দিচ্ছে যে তিনি যাবার আগে যখন উনি আমরা উই আর পার্টিং, আমরা ফিরে আসবো দিল্লি, উনি ফিরে যাবেন, আমাকে কাছে প্রথমবার দেখা, কিন্তু আমি চিনি না ওনাকে, মানে প্রথমবার দেখা, ওনার সম্বন্ধে জানি এবং সুব্রত দা ছিলেন শান্তিনিকেতনে, সেখান থেকেও কোঅর্ডিনেট করা সব কিছু করেছিলেন। যাবার আগে আমাকে 94 বছর বয়স প্রফেসর অঙ্গরাজ চৌধুরী আমাকে বলে গেলেন, I am very happy that Pali has been declared as a classical language. Please tell me what more can I do with you? তো আমার মনে হয় যে এইসব অসাধারণ মানুষ, অসাধারণ ব্যক্তিত্ব, যারা সারা জীবন তাদের নিজের জীবন উৎসর্গ করেছেন এই বৌদ্ধ ধর্ম চর্চা, গবেষণা এবং পালি ভাষাকে লোক ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করার যে তারা সারা জীবন নিজেদেরকে উৎসর্গ করেছে, আজকে তাদেরকে বিশেষ করে স্মরণ করছি। আজকে স্বর্গীয় পঙ্কজ দত্ত মহাশয়কেও বিশেষ করে স্মরণ করছি। অকাল মৃত্যু হলো তার, কিন্তু তার লেখা এবং তার ভাষণ, বিশেষ করে মহাবোধি সোসাইটির সাথে তার সম্পর্ক, তাকেও আজকে স্মরণ করছি। এবং আজকে বিশেষ ধন্যবাদ আমি জানাতে চাইছি সুব্রত দাকে এবং ডক্টর ভিক্ষু কাচ্চেনজিকে এবং বুদ্ধ ত্রিরত্ন মিশনের সবাইকে, যে আপনারা এইখানে একত্রিত হয়ে আমাকে আপনাদের মাঝে এসে আপনাদের সাথে পরিচয় করার সুযোগ দিয়েছেন একটি খুব সুন্দর পরিবেশে, এবং এমন একটি পরিবেশ যেটা আমার মনে হয় যে মানে বলা যেতে পারে দিল্লির মতন শহরে একটি দ্বীপের মতন, এবং এখানে এসে one is extremely energized, reinvigorated, এবং আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে যে মাঝে মাঝে দিশা নির্দেশ একটু এদিক ওদিক হয়ে যায়, মাঝে মাঝে এরকম একত্রিত হলে সেই দিশা নির্দেশ আবার কম্পাসটা আবার সেন্টার্ড হয়ে যায়। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে এই আজকের এই সন্ধে, এই বিকেলে আমরা একত্রিত হতে পেরেছি। আমি বলছিলাম যেটা, যে আমার একটা টেম্পটেশন হয় যখন কোথাও কিছু বলতে আসি, তখন মনে হয় যে অনেক অনেক ম্যাটার জোগাড় হয়ে যায়, অনেক কিছু বলার থাকে। অবশ্য যে বলছে তার নিজের আওয়াজ, তার নিজের এত শুনতে ভালো লাগে যে সে বলতেই থাকে, কিন্তু যারা শুনছে তাদের উপর একটা প্রেশার পড়ে। কিন্তু যে বলছে সে তো তার নিজের গলাটা, আওয়াজটাই শুনছে, খুব ভালো লাগছে, বলতেই থাকে। তো আমি সেরকম করব না, কিন্তু একটা টেম্পটেশন সবসময় হয় যে এক একটা এইরকম ইন্টারাকশন বা বক্তৃতা প্রিপেয়ার করার দরুন আমি দেখেছি আমার একটা পেপার তৈরি হয়ে যায়। অর্থাৎ এত ইনফরমেশন আমার কাছে গ্যাদার, মানে গবেষণা করে বার করে একত্রিত করে নি, যে পরে বসে ঘন্টা 3 বসলে একটা ফুল লেন্থ পেপার তৈরি হয়ে যায়। তো আমার মনে হয় যে আপনারাই আমাকে এই সুযোগটা আজকে করে দিয়েছেন। তো আমি সেই প্রপোজড পেপারের কিছু বিন্দু মাত্র বলবো, যেটা একটা কথোপকথনের মধ্যে দিয়ে খুব সরলভাবে শেয়ার করা যায়। আপনারা সবটাই জানেন। I mean, there is no assumption from my side that you do not know. I did not know and I have discovered that. আপনারা জানেন, আমি সেই যেটা আমি জানতাম না, জানলাম, সেটা আমি শেয়ার করছি আপনাদের কাছে।
আমরা গত প্রায় মাস দুয়েক লে থেকে শুরু করে বোধগয়া, সারনাথ, বিশ্বভারতী, দিল্লি, বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করেছি পালিকে ধ্রুপদী ভাষা ঘোষণা করার পরে, এবং এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। বিশেষ ধন্যবাদ জানাতে চাই, এবং বুদ্ধ ত্রিরত্ন মিশন থেকেও ফর্মালি ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে প্রধানমন্ত্রীকে, সেই চিঠিও তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে যে তিনি পালি ভাষার স্বীকৃতি ধ্রুপদী ভাষা হিসেবে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, এবং ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ঘোষণা করলে তার অনেকগুলো অ্যাডভান্টেজেস এবং পজিটিভ দিক থাকে গবেষণার ক্ষেত্রে, ভাষা সম্প্রসারণের ক্ষেত্রে, এবং ভাষাকে সারা ভারতবর্ষে এবং পৃথিবীতে তার একটি নতুন স্বীকৃতি লাভের ক্ষেত্রে, এবং পালি ভাষার চেয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে, এই পালি ভাষার গবেষণা এবং তার চর্চার জন্য সেন্টার ফর এক্সেলেন্স, এই সব রকম সুযোগ ধ্রুপদী ভাষা ঘোষণা করলে এই সুযোগগুলো উঠে আসে। এবং যার জন্য এত বছর পরে আমরা 6 তারিখে একটি প্রোগ্রামে ছিলাম দিল্লিতে ডিসেম্বরে গত বছর, এবং সেখানে আমি বলেছিলাম যে ভদন্ত আনন্দ কৌশল্যায়ন তিনি 1956 এ লিখছেন, আমার কাছে আছে কোটটা, এখানে লিখছেন 1956 এ যে পালি ভারতের ভাষা এবং পালি সমৃদ্ধ হলে ভারতীয় ভাষা সমৃদ্ধ হয়। কিন্তু আশ্চর্যভাবে পালির যে ইম্পর্টেন্স সেটা কিন্তু স্বীকৃতি পাচ্ছে না ভারতবর্ষে, এবং পালি আরো বেশি ভারতবর্ষে চর্চিত এবং দৃঢ় হলে ভারতবর্ষের সাথে অন্য দেশের সম্পর্ক, বিশেষ করে পারিপার্শ্বিক দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে, এবং সেই জন্য পালি ইজ অলসো অ্যান ইন্টারন্যাশনাল কালচারাল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। আমরা দেখছি অনেকে বলছেন যে পালি ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইন্টারকানেক্টেডনেস। এত দেশ আমাদের, বিশেষ করে সাউথ ইস্ট এশিয়া, সেখানে তারা পালি ভাষা চর্চা করে আজ থেকে নয়, বহু বছর ধরে। এবং শ্রীলঙ্কায় যেভাবে পালি ভাষাকে তারা আগলে রেখেছিল, এবং পালি ভাষাকে তারা যেভাবে দশকের পর দশক, ওভার সেঞ্চুরিজ সেখানে তারা চর্চা করেছেন, সেই প্রেক্ষাপটে দেখতে গেলে আমি বলি যে দুটো খুব অনেক অনেক ধরনের কাজ হয়েছে, কিন্তু আমাদের প্রেক্ষাপটে বা আমাদের কনটেক্সটে যদি আমরা দেখি, বলবো যে আমার মতে দুটো খুব ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এক হলো নালন্দা বিশ্ববিদ্যালয়কে আবার পুনঃস্থাপনা করা, যেটা কেউ ভাবেনি, এবং আমার মনে আছে যখন নালন্দা বিশ্ববিদ্যালয় পুনঃস্থাপনা হবে, যখন ঠিক হলো, তারপর যখন একটি বিশাল কমিটি তৈরি হলো, এবং সেই কমিটিতে একেবারে ইন্টারন্যাশনাল অনেক দিকপালরা ছিল। আমি আর সে বিষয়ে যাচ্ছি না, কেন অনেকে মনে করবেন যে আমি নেগেটিভ কথা বলছি। আমি সেই নেগেটিভ কথা, তো বুদ্ধদেবের স্মরণে এলে নেগেটিভ কথা বলা যায় না, বেরোয়ও না সিস্টেম থেকে। কিন্তু অনেকে দিকপালরা ছিলেন সেই নালন্দা বিশ্ববিদ্যালয় গভর্নিং বোর্ডে। বছরের পর বছর হনুলুলু থেকে নিউ ইয়র্ক নালন্দা বিশ্ববিদ্যালয় গভর্নিং বোর্ডের মিটিং হতো, এবং খরচা দিত ভারত সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়। বছরের পর বছর মিটিং হতো, কিন্তু রাজগীরে কোনোদিন মিটিং হলো না, এবং নালন্দার সেই জায়গাতে কোনোদিন মিটিং হয়নি। 7-8 বছর 9 বছর ধরে প্রায় সেই ইন্টারন্যাশনাল গভর্নিং বোর্ড চর্চা করতে থাকলো যে নালন্দা বিশ্ববিদ্যালয় কিভাবে দাঁড় করানো যাবে, কিন্তু একটি ফেন্সিং মাত্র তৈরি হলো না। এবং গত 2014 পর থেকে 2015 থেকে 2024, 10 বছরের মধ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় শুধু ফেন্সিং তো একেবারে খুবই নগণ্য, কিন্তু প্রথম স্টার্টটা হচ্ছে ফেন্সিং করা, নিজের জমিকে সুরক্ষিত করা, যাতে নালন্দা বিশ্ববিদ্যালয় আবার আক্রান্ত না হয়। ফেন্সিং থেকে শুরু করে বিল্ডিং এবং কোর্স থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি, এই সব গঠিত হয়ে জুন 2024-এ নালন্দা বিশ্ববিদ্যালয়কে আবার পুনঃস্থাপনা করা হলো। এবং 1956-এ বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের, উনি সারনাথ গেছিলেন, 3 দিন সেখানে কাটিয়েছিলেন, মূলগন্ধ বিহার কুটিরে সেখানে তিনি বক্তৃতাও দিয়েছিলেন। তার আগে কাশী বিদ্যাপীঠে সেখানকার ছাত্র সংঘের উদ্বোধন করার সময় তিনি যে বক্তৃতাটা দিয়েছিলেন, সেখানে তিনি খুব দুঃখ সহকারে বলেছিলেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা বলেছিলেন, এবং বলেছিলেন যে নালন্দা বিশ্ববিদ্যালয় কিভাবে ধ্বংস করা হয়।
আমি মনে করি যে এই নালন্দা বিশ্ববিদ্যালয় পুনঃস্থাপনা, পালিকে ধ্রুপদী ভাষা ঘোষণা করা, যাদের যাদেরকে আমরা আজকে স্মরণ করছি, কর্মযোগী কৃপাশরণ মহাস্তবীর থেকে শুরু করে ডক্টর বেণীমাধব বড়ুয়া, স্যার আশুতোষ মুখার্জি একদিক, অন্যদিকে রাহুল সংকীর্তায়ন, জগদীশ কশ্যপ, আনন্দ কৌশল্যায়ন থেকে শুরু করে লং লিস্ট অফ স্কলার্স, যারা তাদের সারা জীবন উৎসর্গ করেছিল যে বুদ্ধিস্ট স্টাডিজ, রিসার্চ, কিভাবে স্থাপত্য থেকে শুরু করে শিলালেখ, তারপরে তার স্ক্রিপচার্স থেকে শুরু করে সবকিছু কিভাবে আরো বেশি করে সংরক্ষিত হতে পারে, চর্চিত হতে পারে। আমার মনে হয় এই দুটো ঐতিহাসিক পদক্ষেপ একদিক থেকে ইজ এ ট্রিবিউট টু দিস লং লিস্ট অফ লুমিনারিজ, যারা নিজেদের ভবিষ্যৎ না ভেবে, নিজেদের বর্তমান না ভেবে, তারা জীবনে কি পাবে না ভেবে, তারা এই কাজে নিজেদেরকে নিয়োজিত করে ভারতের স্বাধীনতার আগে, ভারত স্বাধীন হবে, তারপরে কি হবে, আমি কি পাবো, আমি কোথায় থাকবো, এইসব কথা না ভেবে তারা সম্পূর্ণভাবে নিজেদেরকে এই কাজে নিয়োজিত করেছিল। সো আই থিঙ্ক these two historic steps, decisions are heartfelt tributes to all these luminaries. আমার মনে হলো যে আমি একটু এই ভূমিকাটা দিই, এবং সেখানে অভিধম্ম দিবস যখন হলো, এখানে প্রধানমন্ত্রী এসেছিলেন, খুব সুন্দর একটি কথা বললেন যে পালিকে সংরক্ষণ করা, পালিকে পপুলারাইজ করা, এটা হচ্ছে আমাদের যৌথ দায়িত্ব। ইট ইজ আওয়ার কালেকটিভ রেসপন্সিবিলিটি। আপনার কেউ বুদ্ধিস্ট হতে পারে, কেউ বুদ্ধিস্ট না হতে পারে, কিন্তু একটি খুব সুন্দর কথা অনাগরিকা ধর্মপাল সেদিন সেই সময় বলেছিলেন, লাভ ফর বুদ্ধা। ইউ মে নট বি এ বুদ্ধিস্ট, বাট ইউ আর ইন লাভ উইথ বুদ্ধা। এবং সেই জন্য আমার মনে হয় ধর্মপালজি নিজে তার জীবনে, তার কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিশাল সংখ্যক গুণীজনদেরকে একত্রিত করেছিলেন সেই সময়। এবং আমার মনে হয় যে এই যে পালি অ্যাজ এ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, আমাদের দায়িত্ব তার সম্প্রসারণ করা, তাকে আরো পপুলারাইজ করা, পালিকে আবার লোক ভাষাতে পরিণত করা, এটা আমাদের যৌথ দায়িত্ব। এবং এটাই তিনি প্রধানমন্ত্রী তিনি সেদিনকে মনে করিয়ে দিলেন। और आप जब कह रहे थे, मैं वही कह रहा था कि मराठी और पाली और बांग्ला, ये तीनों को एक साथ में, तीनों को एक साथ में घोषणा किया गया क्लासिकल शास्त्रीय भाषा के तौर। এবং আমরা যদি দেখি যে মারাঠি বাবা সাহেব আম্বেদকরের মাতৃভাষা, তিনি ধম্ম দীক্ষা নিলেন পালিতে, এবং দুইটাই কিন্তু দুই ভাষাকেই ধ্রুপদী ভাষা ঘোষণা করা হলো। এবং তার ধম্ম দীক্ষা নেওয়ার সময় যারা উপস্থিত ছিলেন, তারা সিংহভাগ, যেমন ডক্টর দেবপ্রিয়া বালি সিনহা, তারা মহাবোধি সোসাইটি কলকাতা থেকে। এবং ডক্টর দেবপ্রিয়া বালি সিনহা শুধু পালি না, তিনি অনর্গল বাংলা বলতেন। তিনি আশুতোষ মুখার্জির ছাত্র ছিলেন, এবং স্যার আশুতোষ যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তখন দেবপ্রিয়া বালি সিনহা তখন সেখানে ছাত্র। পরবর্তীকালে হি বিকেম দি লংগেস্ট সার্ভিং জেনারেল সেক্রেটারি অফ মায়াবতী সোসাইটি, এন্ড হি ওয়াজ প্রেজেন্ট এট দ্যাট টাইম নাগপুরে। এবং একটা খুব খুব ইন্টারেস্টিং তথ্য আমি পাই, সেটা হচ্ছে যে ডক্টর বালি সিনহা লিখছেন যে আমি যখন শ্যামাপ্রসাদ এমএ পড়ছেন, তখন আমাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের লেকচারাররা খবর দিল যে তিনি সিনালিজ পেপার নিয়েছিলেন। অর্থাৎ অদ্ভুত, মানে শ্যামাপ্রসাদ নিজে এমএ করলেন বাংলায়, বিএ করেছিলেন ইংরেজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আবার এমএ করলেন বাংলায় ফার্স্ট ক্লাস ফার্স্ট, এবং সেখানে তিনি আবার একটা পেপার অপ্ট করলেন সিনালা। তো আমার মনে হয় যে এই দিকগুলো দেখলে তখন বোঝা যায় যে কি অসাধারণ ভাবে তখনকার দিনে যারা প্রথম পংক্তির থট লিডার্স ছিলেন, তারা এগিয়ে এসেছিল পালি, বুদ্ধ চর্চা, গবেষণা, এইগুলোকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য। এবং সেই জন্য এই দুই ব্যক্তিত্ব, স্যার আশুতোষ এবং বেণীমাধব বড়ুয়ার কথা যে আমরা বলছি, এই কনটেক্সটে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং স্যার আশুতোষ, আমার একটা জিনিস একটু আমি ওই মিলিয়ে নিলাম, স্যার আশুতোষের মৃত্যুর
শতবর্ষ 2024 মে মাসে তিনি মারা গেছিলেন। আমি জানি না কলকাতা বিশ্ববিদ্যালয় কিছু প্রোগ্রাম করেছে কিনা, আই ডোন্ট নো, দে অট টু হ্যাভ। কেন তিনি যখন ফাইনালি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 1906 থেকে 1923 অব্দি ছিলেন, আলটিমেটলি when he demitted office, সব মিলিয়ে এন্ডাউমেন্ট সব মিলিয়ে প্রায় তখনকার দিনে 50 লক্ষ টাকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিটিতে তিনি সুনিশ্চিত করে গেছিলেন, এবং তার মেয়াদে পালি ভাষা, বৌদ্ধ চর্চা, গবেষণা সব ধরনের সবচেয়ে বেশি কিন্তু মানে সাপোর্ট পেয়েছিল সেই সময়। এবং আমি এখানে খুব একটু ওপর কিছু কিছু কথা একটু বলছি আপনাদেরকে। এক হলো যে স্যার আশুতোষ দিয়ে শুরু করে বেণীমাধব বড়ুয়ার দিকে যাই। এক হলো অনাগারিকা was at heart almost a Buddhist, স্যার আশুতোষের কথা বলছি, and he openly confessed his love to the Lord Buddha and as always prepared to help the cause of Buddhism. It is because the introduction of Pali in Calcutta University was due to his personal effort. সবাই জানে। এবং তিনি বলছেন, may he be born again in Bengal to revive the Dhamma of Lord Buddha. এবং একটা খুব অসাধারণ কথা আমাদের মনে রাখতে হবে যে তখনকার দিনে শ্রীলঙ্কার যিনি সর্বশ্রেষ্ঠ বৌদ্ধ ভিক্ষু ছিলেন, তারা সবাই মিলে স্যার আশুতোষকে সম্বুদ্ধগম চক্রবর্তী এই সম্বোধন তাকে দিয়েছিলেন। এবং এই সম্বোধন নাকি এর আগে 500 বছর আগে একজনকেই দেওয়া হয়েছিল, বাংলার আরেকজন মহাপণ্ডিত যিনি অনারিফিক বাই দি শ্রীলঙ্কান মঙ্কস। এবং এই যে কমলা লেকচার শুরু করেছিলেন তিনি, কমলা লেকচার ওনার মেয়ে যখন মারা যান তার স্মৃতিতে কমলা লেকচার শুরু হয়েছিল। এবং আমি খুব ইন্টারেস্টিং দেখলাম যে 1943 সালে পরবর্তীকালে যিনি বার্মার প্রধানমন্ত্রী হলেন উনু খুব নাম করা, থাকিন্নুও বলে, উনি খুব নাম করা বুদ্ধিস্ট স্কলারও ছিলেন। হি ওয়াজ মায়ানমার ফার্স্ট প্রাইম মিনিস্টার। এবং মহামোগালান্না সারিপুত্রের যে দেহাবশেষ, অনাগারিকা ধর্মপালা যখন একটি বিশেষ সম্মেলন আহ্বান করলেন কলকাতায়, সেখানে ডক্টর বেণীমাধব বড়ুয়া সভাপতিত্ব করলেন এবং সেখানে খুব একটি স্ট্রং রেজলিউশন পাস হলো যে অনাগারিকা এই মহামোগালান্না সারিপুত্রের যে দেহাবশেষ রাখা রয়েছে লন্ডন মিউজিয়ামে, সেটা যাতে যথা সম্মানে সেখানে রাখা হয়, তার কোনো যাতে অসম্মান না হয় এবং তাকে যাতে সেখানে সবাই সম্মান জ্ঞাপন করতে পারে তার ব্যবস্থাও যাতে করা হয়। আমি আসছি কিছুক্ষণ পর। কিন্তু আমি বলছি যে আমি দেখলাম যে 1943 সালে উনু বক্তৃতা দিচ্ছেন কমলা লেকচার্স, তাকে ওখান থেকে ডেকে ইনভাইট করে আনা হলো এবং তিনি কমলা লেকচার বক্তৃতা দিলেন এবং সেই বক্তৃতা পরবর্তীকালে বই আকারে বুদ্ধের উপর পুরো সিরিজ দিলেন। 1943-তে মহাবোধি সোসাইটির সভাপতি হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং এই উনু হাতে তিনি মহামোগালান্না সারিপুত্রের রিলিক্স দেহাবশেষ তুলে দিলেন 1949 সালে, যা নিয়ে যাওয়া হলো মায়ানমারে এবং কাবায় প্যাগোডা ওয়ার্ল্ড পিস যেটা রেঙ্গুনে, সেখানে মহামোগালান্না সারিপুত্রের দেহাবশেষের একটি অংশ কিন্তু সংরক্ষিত রয়েছে। মার্চ মাসের 1952-তে শ্যামাপ্রসাদ নিজে সেখানে উপস্থিত ছিলেন, অন্যান্য অনেকে গেছিলেন। তারা গিয়ে সেখানে স্টেট গেস্ট হিসেবে গেছিলেন এবং সেখানে দেহাবশেষ সংরক্ষিত করা হলো। এই দিকগুলো যদি আমরা দেখি এবং 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 একটা বলা যেতে পারে যে তিনজন, একদিকে অনাগারিকা ধর্মপালা, অন্যদিকে কর্মযোগী মহাস্থবির কৃপাশরণ এবং স্যার আশুতোষ মুখার্জি, এনারা তিনজন বাংলায়, অবিভক্ত বাংলায় বৌদ্ধ চর্চা এবং প্রচারের বলা যেতে পারে তিন স্তম্ভ। সেজন্য আমি বলি যে আমাদের
যখন আগামী দিনে গবেষণা করা বা এই নিয়ে বক্তব্য রাখা, এবং 1924 সালের ডিসেম্বর মাসে প্রথম বুদ্ধিস্ট কনফারেন্স কৃপাশরণ মহাস্তবীরের তিনি আহ্বান করলেন, তারও 100 বছর হয়ে গেল। এবং সেই জন্য যখন আমরা এই নিয়ে আলোচনা করছি বা অতীতে ইতিহাসে যখন আমরা তাকিয়ে দেখছি, অসাধারণ কিন্তু কম্বিনেশন। একদিকে কৃপাশরণ মহাস্তবীর, একদিকে স্যার আশুতোষ মুখার্জি, এবং একদিকে অনাগরিকা ধর্মপাল, চিটাগং, শ্রীলঙ্কা এবং পশ্চিমবঙ্গ, মানে বঙ্গ। এবং এদের প্রোডাক্ট, এদের যৌথ উদ্যোগের প্রোডাক্ট, বিশেষ করে স্যার আশুতোষ এবং কৃপাশরণ মহাস্তবীর, এদের যৌথ উদ্যোগ, এর প্রোডাক্ট হচ্ছে ডক্টর বেনি মাধব বড়ুয়া। মানে ওই ধরনের। এবং আমার কাছে এইখানে রয়েছে ডক্টর বেনি মাধব বড়ুয়ার কন্ডোলেন্স মিটিং মহাবোধি সোসাইটি ডাকছে, এবং এই মহাবোধি সোসাইটিতে 29 মার্চ 1948 at 6:30 PM ধর্মরাজিকা বিহারে, কলেজ স্কোয়ারে ডক্টর বেনি মাধব বড়ুয়ার কন্ডোলেন্স মিটিং। তাকে এখানে কিভাবে সম্বোধন করা হচ্ছে? ডক্টর বেনি মাধব বড়ুয়া, বুদ্ধিস্ট লিডার অফ ইন্ডিয়া। হি ওয়াজ নট অনলি এ স্কলার, হি ওয়াজ এ লিডার। এবং তাকে স্কলার লিডার, থট লিডার তৈরি করার যে ভূমিকা, যে সুযোগ, সেটা এই সবাই মিলে তৈরি করে দিয়েছিল, এবং একেবারে পারফেক্ট প্রোডাক্ট বলা যেতে পারে। তিনি তার বৌদ্ধ চর্চা, ধর্ম সারা জীবন, মানে আমি দেখছিলাম যে 1917 থেকে 1948 যখন বেনি মাধব বড়ুয়া মারা গেলেন খুব কম বয়সে, একেবারে প্রলিফিক আউটপুট। মানে হেন বছর যায়নি যে তিনি কিছু লেখেননি, এবং মৌলিক লেখা, কিন্তু মৌলিক গবেষণা, যেমন তার ইংরেজি তেমন তার গবেষণা। এবং তাদের গবেষণার মাধ্যমে একটি খুব অসাধারণ ইমোশন বেরিয়ে আসে। মানে একটা ইমোশন বলবো না, আমি বলবো একটা লাইন। সেটা হচ্ছে যে আমি বৌদ্ধ ধর্ম চর্চা করছি, কিন্তু আমি কোন রকম সংঘাত, দোষারোপের মধ্যে আমার গবেষণাকে নিয়ে যাচ্ছি না। ইট ইজ অল অ্যান ইনক্লুসিভ সার্চ ফর দ্য গ্রেটনেস অফ বুদ্ধা, কিন্তু সবটাই বেসড অন সলিড এভিডেন্স অ্যান্ড রিসার্চ। এবং তার বিখ্যাত বই গয়া অ্যান্ড বুদ্ধ গয়া, বেনি মাধব বড়ুয়া 1934 এর সেকেন্ড ভলিউমে তিনি লিখছেন, as years roll by and grows longer and heavier, the chain which links my grateful feelings as a researcher to the inspiring memory of Sir Ashutosh Mukherjee, by whose constructive genius and unflagging devotion the University of Calcutta is what it is today. নিরন্তর সমর্থন এবং আশুতোষ মুখার্জির থেকে আমি পেয়েছি বলে আমি কাজ করতে পেরেছি, এবং একসময় কলকাতা বিশ্ববিদ্যালয় পালি চর্চা প্রতিষ্ঠিত ছিল। তারপর তিনি বলছেন পরের পেজে, টু মিস্টার শ্যামাপ্রসাদ মুখার্জি, ভাইস চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। তখনও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হননি, তিনি কেননা অনারিস কসা পরে পেয়েছিলেন। হি ওয়াজ এট দ্যাট টাইম ভাইস চ্যান্সেলর, দি ইয়াংগেস্ট ভাইস চ্যান্সেলর। 33 বছর বয়সে উনি উপাচার্য হলেন, এখনো আনব্রোকেন রেকর্ড। এখন 33 বছর বয়সে কি উপাচার্য হবে শুনলে বা মুশকিল। অনেকে এখন তো 33 বছর বয়সে এখনো পিএইচডি করছে, পিএইচডি আন্দোলন করছে আর কি, পিএইচডিও করছে, আন্দোলনও করছে। ভাইস চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা and President of the Council of Postgraduate Teaching in Arts, who has fostered the Pali and Buddhistic studies in Bengal. I am much indebted. অর্থাৎ স্যার আশুতোষ যা শুরু করে দিয়ে গেছিলেন, এটা সর্বজন বিদিত। এখন হয়তো চর্চা হয় না, মানুষ ভুলে গেছে, বা ইট ইজ পারহ্যাপস নট ইন সার্টেন ক্লাইমেটস ইট ইজ নট পলিটিক্যালি কারেক্ট টু ডিসকাস শ্যামাপ্রসাদ, সেই জন্য ডিসকাশন হয় না। কিন্তু শ্যামাপ্রসাদ সেই পালি এবং বুদ্ধিস্ট চর্চাকে আরো শতগুণ বাড়িয়ে দিয়েছিলেন, তার বাবার সুযোগ্য পুত্র। এবং আপনারা যদি মনে করে দেখেন, 1916 সালে মহাবোধি সোসাইটির তিনি অধ্যক্ষ হলেন স্যার আশুতোষ। 1921 সালে তিনি যখন বুদ্ধের
ভগবান বুদ্ধের প্রথম দেহাবশেষ এলো এবং সেটা এসে কলকাতায় তখন বড়লাট লর্ড রনাল্ড গভর্নর অফ বেঙ্গল তিনি হ্যান্ড ওভার করবেন এবং সেটা স্যার আশুতোষ গ্রহণ করে ওখান থেকে নিয়ে গিয়ে কলেজ স্ট্রিটে ধর্মরাজিকা বিহারে সেটা স্থাপনা করবে, যা এখনো রয়েছে। তো অনাগরিকা ধর্মপাল লিখছেন তার ট্রিবিউট টু আশুতোষ মুখার্জিকে, তার ট্রিবিউটে লিখছেন তিনি, এবং সেই ছবিটা অসাধারণ ছবি। স্যার আশুতোষ খালি পায়ে ধুতি পরে গায়ে চাদর দিয়ে হাত থেকে তিনি নিজে হাত দিয়ে গভর্নর একেবারে সুটেড বুটেড তার হাত থেকে ভগবান বুদ্ধের পূর্ণ দেহাবশেষ গ্রহণ করছেন, সেই ছবি রয়েছে। এবং তখন স্যার আশুতোষকে দেখলে তিনি ব্রাহ্মণ না, তিনি বুদ্ধ, তার কোনো অন্তর নেই, একেবারেই কমপ্লিট হারমোনি অ্যান্ড কমপ্লিট। এবং এটা আমি বলতে চাইছি আপনাদের, আমাকে যখন থামতে হবে বলবেন, আমি থেমে যাব, কেননা ওই থাকবো বলতে এবার শীত, আপনারাও সব ওখানে বসে আছেন, আমি তো এখানে বসে আছি, আমার বেশি কিছু লাগছে না আপনার পেছনে। আমি অনাগরিকা ধর্মপালের কথাই উদ্ধৃত করে আমি তার কথাই বলছি, সেই দিনকার সিনটা কেন আমি বলছি, 1921 সাল, তারপর আমি বলবো যে আমি কথাটা কেন বলছি। অনাগরিকা ধর্মপাল লিখছেন, হি, that is Ashutosh Mukherjee, was elected life president of the Mahabodhi Society in 1916 unanimously, which office he held most honorably to the satisfaction of all. When it was decided that Sir Ashutosh should be the person to receive the relic of the Buddha from the hands of the governor of Bengal at the government house, he reminded that no person could go before the governor with bare feet. And as a Brahman, he said, it would be showing disrespect to the holy relic if he does not receive it in his Brahminical dress with bare feet and in official attire he declined to go. আমি জুতো প্যান্ট শার্ট কোট পরে রেলিক ধরতে পারবো না, আই এম সরি। আমাকে ট্রেডিশনাল ইন্ডিয়ান অ্যাটায়ার খালি পায়ে আমাকে ভগবান বুদ্ধের পূর্ণ দেহাবশেষ গ্রহণ করতে হবে। অনাগরিকা ধর্মপাল লিখছেন, I thereupon wrote to the private secretary of Lord Ronald Shea that the reception of the relic at the government house, ancient ceremonies will be observed. For the first time since the construction of the government house, the ceremonial rule was relaxed and the Buddhists entered barefooted the government house in a grand procession. We thought it an honor to have the foremost personality in Bengal as the president of Mahabodhi Society. সবাই খালি পায়ে গভর্নরের বাড়িতে ঢুকে সেখান থেকে রেলিক্স গ্রহণ করে আবার খালি পায়ে পদযাত্রা করে ওই এসপ্ল্যানেড থেকে, ডালাউসি থেকে এসপ্ল্যানেড থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত তারা এলেন। এই আশুতোষ তৈরি করলেন বেণীমাধব বড়ুয়ার মতন একজনকে। এবং বেণীমাধব বড়ুয়া তার 1946-এ অশোকা অ্যান্ড হিজ ইনস্ক্রিপশন যে বই, সেখানেও তিনি শ্যামাপ্রসাদকে ধন্যবাদ জানাচ্ছেন। তিনি জানাচ্ছেন যে তার জন্য ফর হিজ জেনুইন ইন্টারেস্ট ইন দ্য প্রোগ্রেস অফ দিস ওয়ার্ক। এবং সেই জন্য আমি যখন এই পড়াশোনা করছিলাম, একদিকে আমার এখানে একটা খুব সুন্দর একটা রয়েছে, যখন স্যার আশুতোষকে অনেকে খুব সাধুবাদ জানাচ্ছে যে আপনি বৌদ্ধ ধর্মের জন্য এত সব করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনি একমাত্র যে এগিয়ে নিয়ে গেছেন। তিনি তখন, আশুতোষ তখন একটু হেসে বললেন যে আমি যা করেছি সেটা কৃপাশরণ মহাস্তবীরের জন্য আমি করতে পেরেছি। তিনি আমার মধ্যে বৌদ্ধ ধর্মের প্রতি আসল শ্রদ্ধা, আস্থা এবং ভালোবাসা তিনি জাগিয়েছিলেন, এবং তাকে ছাড়া আমি এই কাজ করতে পারতাম না। এবং আমি যেটা আপনাদেরকে একটু আগে বললাম যে 1921 সালের কথা এবং সেই বিশাল যাত্রা, এবং স্যার আশুতোষ নিয়ে যাচ্ছেন ভগবান বুদ্ধের পূর্ণ দেহাবশেষ। ঠিক 28 বছর পর 1949 সালে কলকাতায় আবার সেই দৃশ্য আমরা দেখলাম।
সেই সময় ভগবান বুদ্ধের পূর্ণ দেহাবশেষ ছিল এবং 1949-এ 14ই জানুয়ারি ময়দানে বিশাল জনসমাবেশ, এবং সেখানে তখনকার ভারত, স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী এবং স্বাধীন ভারতবর্ষের প্রথম শিল্প এবং পূর্তমন্ত্রী পণ্ডিত নেহেরু এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হাতে পণ্ডিত নেহেরু তুলে দিলেন এই মহামোগলান্না সারিপুত্রের দেহাবশেষ। এবং সেই অসাধারণ দৃশ্য ঠিক 28 বছর পর তার পিতৃদেব যা করেছিলেন, বাংলার ইতিহাসে ইতিহাস, বাংলায় ভারতবর্ষের বৌদ্ধ ধর্মের ইতিহাসে বলা যেতে পারে আধুনিক ভারতবর্ষে এক যুগান্তকারী কিন্তু দিন সেদিনকে ছিল 1921 সাল পরাধীন ভারতবর্ষে, এবং স্বাধীন ভারতবর্ষে 1949 14ই জানুয়ারি একটি নতুন অধ্যায়, নতুন সূচনা। এবং একথা স্মরণ করলে রোমাঞ্চিত হতে হয় যে প্রায় 3 দশক আগে মহাবোধি সোসাইটির তরফে ও অনাগরিকা ধর্মপালের উপস্থিতিতে গৌতম বুদ্ধের পুতাস্থি গ্রহণ ও প্রতিস্থাপন উপলক্ষে এক পবিত্র অনুষ্ঠানে হাজির ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কলকাতা হাইকোর্টের বিচারপতি আশুতোষ মুখার্জি। আর 1949 সাল 14ই জানুয়ারি সারিপুত্র মোগলান্নের দেহাবশেষের প্রতিস্থাপন অনুষ্ঠানে মহাবোধি সোসাইটির তরফ থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত নেহেরুর হাত থেকে পুত দেহাবশেষ গ্রহণ করলেন। এবং দেবপ্রিয়া ওয়ালি সিনহা খুব একটি ইন্টারেস্টিং কথা লিখছেন তার স্মৃতিচারণে। তিনি বলছেন যে শ্যামাপ্রসাদের কর্মপদ্ধতিতে দুটো জিনিস তিনি লক্ষ্য করেছিলেন। এক হলো যে মহাবোধি সোসাইটি বা বৌদ্ধ বিষয় নিয়ে যে কোনো বিষয় তার কাছে আনা হতো যখন, তিনি সব সময় আটমোস্ট অ্যাটেনশন দিতেন। কোনোদিন বলেননি যে আমার কাছে সময় নেই, একটু পরে এসো, নেভার। হি ওয়াজ হ্যান্ডস অন রিগার্ডিং দিজ ইস্যুস। এবং আরেকটা ছিল খুব ইন্টারেস্টিং একটি মানে তিনি লিখছেন, বলছেন যে তিনি কোনো সময় নিজের রাজনৈতিক কার্যকলাপ এবং তার বৌদ্ধ ধর্ম অনুসরণে যে কাজ, তিনি দুটোকে মিশিয়ে দিতেন না। এবং সাঁচিতে যখন গেছেন, সাঁচিতে প্রথম ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশন যখন হলো, কনফারেন্স যখন হলো ডিসেম্বর 1952 সালে, সেখানে সবাই মিলে উপস্থিত ছিলেন। এবং মহামোগলান্নের এবং সারিপুত্রের দেহাবশেষের কিছু অংশ, আপনারা যখন সাঁচি গেছেন, এই যে নতুন যে বিহারটা যেটা পাশে রয়েছে, সেই নতুন বিহারে ডিসেম্বর 1952 সালে সেখানে সংরক্ষিত করা হয়েছিল। এবং সেই একই দৃশ্য 21 সালে যেমন তার পিতৃদেব মাথায় করে বুদ্ধের পূর্ণ দেহাবশেষ নিয়ে এসেছিলেন, ঠিক সেই একই দৃশ্য 1952 সালে সাঁচিতে শ্যামাপ্রসাদ মুখার্জি মহামোগলান্না সারিপুত্রের দেহাবশেষ মাথায় করে নিয়ে তিনি সেই বিহারে উঠে নতুন বিহারে সেটাকে পুনর্স্থাপনা করলেন। অর্থাৎ এগুলো তো কাকতালীয় না, এগুলো নিশ্চয়ই বিধাতার কিছু একটি, মানে তার কোনো একটি অদৃশ্য একটা কোনো কল্পনা, যে কল্পনার মাধ্যমে কিন্তু এই কাজগুলো হয়েছে। এবং আমার মনে হয় যে আরো বেশি যদি আমরা চর্চা করি এবং এই নিয়ে আরো বেশি যদি আমরা নিজেদেরকে খুব সিরিয়াসলি সব লেভেলে, মানে একটা তো হচ্ছে রিসার্চের লেভেল, একটা হচ্ছে আমরা বিভিন্ন একাডেমিক লেভেল যেমন, কিন্তু জনমানুষের কাছেও এই ইতিহাস, এই অতীত এই কারণে পৌঁছে দেওয়া উচিত। কেন আমাদের জন্য কিন্তু এটা কোনোদিন অতীত হবে না, এটা কোনোদিন ইতিহাস না। দিস ইজ সামথিং which continuously self renews itself and continues to inspire us. এবং এর থেকে বেশি ইনক্লুসিভ মেসেজ আমার তো মনে হয় না যে ইনক্লুসিভ মেসেজ কোথাও, সিম্বলিজম অফ ইনক্লুসিভনেস, সিম্বলিজম অফ করুণা এন্ড মাইত্রী, আমার তো মনে হয় না যে এর থেকে বেশি কোথাও এরকম সিম্বলিজম দেখা যায় এই আধুনিক যুগে। এবং এই কথাগুলোই বলার ছিল। মোটামুটি আমি প্রায় এসেছি শেষের দিকে।
আর একটুখানি বলে, এই যে আমি বলছিলাম যেমন স্যার আশুতোষ বলছেন ইন ওয়ান অফ দ্য মিটিংস, Ashutosh expressing his respectful appreciation of Mahastavi's work said, "You are praising me for what I have done for the study of Buddhist literature. I must say that at the root of this action on my part was my acquaintance with Venerable Mahastavir, Kripacharan. After I had come in contact with him, I was attracted to Buddhism and Buddhist literature." অর্থাৎ বীজ রোপণ করেছিলেন কৃপাচরণ মহাস্তবীর, এবং তার 100 বছর, যেমন 150 বছর পালন হলো, এখন তার 160তম জন্ম জয়ন্তীও শুরু হবে, এবং তাকে আরো বেশি করে আমাদের চর্চার মধ্যে কিভাবে আনা যেতে পারে। এবং তিনটে জিনিস যদি আমরা দেখি, যে বলা যেতে পারে যে স্যার আশুতোষের কন্ট্রিবিউশন, তিনটে জিনিস। এক হলো যখন পালি ডিপার্টমেন্ট শুরু করছেন, অধ্যাপকরা কোথায়, শিক্ষকরা কোথায়, নেই তো। 1907 সালে পালি ডিপার্টমেন্ট শুরু হলো, ধর্মানন্দ কোসাম্বী প্রথম অধ্যাপক হলেন, তারপরে কিছুদিন বাদ তিনি চলে গেলেন অন্য জায়গায়, বাট হি ওয়াজ দ্য ফার্স্ট প্রফেসর অফ পালি ইন দ্য পালি ডিপার্টমেন্ট। বেণীমাধব বড়ুয়া আরো 10 বছর পর 1917 সালে লন্ডন থেকে ফিরে এসে তিনি স্থায়ীভাবে ডিপার্টমেন্টটাকে পুরো একটি বটবৃক্ষে পরিণত করলেন। কিন্তু 7 থেকে 17, 10 বছর অধ্যাপকদের কিভাবে কোথা থেকে নিয়ে আসবে, তিনি শুরু করলেন। আবার কর্মযোগী কৃপাচরণ মহাস্তবীরের তার অ্যাডভাইজে বিভিন্ন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, চিটাগং থেকে যারা বৌদ্ধ ভিক্ষু, যারা পালি এবং ত্রিপিটক চর্চা করেন, তাদেরকে নিয়ে এসে প্রথমে তিনি ডিপার্টমেন্ট শুরু করলেন। এবং বারে বারে তিনি বলছেন, তিনি তার ছাত্রদের যারা পালি গ্রহণ করলেন, এবং আমরা যদি দেখি ইট ওয়াজ এ ভেরি ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট। ম্যাট্রিকুলেশন থেকে পিএইচডি, উনি কিন্তু শুধু একটি ডিপার্টমেন্ট শুরু করে ছেড়ে দিলেন না, ম্যাট্রিকুলেশন থেকে পিএইচডিও পালিতে করা যায় তারও ব্যবস্থা তিনি গিয়ে করলেন। অর্থাৎ কমপ্লিটলি, মানে এই যে ধর্মপাল বললেন হি ওয়াজ অ্যাট হার্ট এ বুদ্ধিস্ট, তো উই আর অল অ্যাট হার্ট এ বুদ্ধিস্ট, উই আর বুদ্ধিস্ট। এবং তিনি বলছেন তার স্টুডেন্টসদের যে পালি ভাষা চর্চা এবং সাহিত্যের অধ্যাপকদের বলছেন একটি নতুন কিছু দেখাইতে চেষ্টা করিবে, অর্থাৎ অরিজিনাল রিসার্চ। হি ইনসিস্টেড অন অরিজিনাল রিসার্চ। সেই জন্যই বেণীমাধব বড়ুয়া তৈরি হলেন। বেণীমাধব বড়ুয়া ওয়াজ ওয়ান অফ দি মোস্ট অরিজিনাল মাইন্ডস when it came to the history of and the research and study of Buddhism. তিনি বলছেন অরিজিনাল রিসার্চ হইবে আমাদের বৈশিষ্ট্য, অরিজিনাল রিসার্চ হবে আমাদের বৈশিষ্ট্য। তোমরা ভয় করো না, লাইব্রেরি আছে, তোমরা আছো আর আমি আছি, প্রয়োজন হলেই আমাকে সব জানাইবে, আই এম দেয়ার ফর ইউ। অরিজিনাল রিসার্চ, এখানে কোন রকম ভয় বা সংকোচ করার কোনো অবকাশ নেই। যা দরকার হয় আমি আছি এবং আমি তোমাদেরকে সাপোর্ট করব। এই কনটেক্সটে তাকে সিনেট মিটিং এ, এই কনটেক্সটে আমি ধরে বলছি, তাকে সিনেট মিটিং এ, আশুতোষ সিনেট মিটিং হচ্ছে, সেখানে একজন খুব মানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত একজন, হঠাৎ স্যার আশুতোষকে, একজন খুব বিদ্বান পরিষদের মেম্বার, সম্মাননীয় ব্যক্তি, উপাচার্য আশুতোষের বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন তিনি কেন পালি ভাষায় একজন অধ্যাপককে নিয়োগ করেছেন। স্যার আশুতোষ প্রশ্ন করেছিলেন আমার এই কার্য অপরাধের মধ্যে পড়ে কেন? পালি অধ্যাপক নিয়োগ করেছি, তো এটা অপরাধের মধ্যে পড়ে কি করে? তিনি তার উত্তর তখন দিয়েছিলেন, পালি মৃত ভাষা, সংস্কৃতের চেয়েও বেশি মৃত ভাষা। তুমি ব্রাহ্মণ, তুমি কেন সিংহল থেকে পয়সা খরচ করে বৌদ্ধ সন্ন্যাসী এনে ছাত্রদের পালি শেখাবে? সিনেট মিটিং এ একজন খুব বিদ্বান স্যার আশুতোষ, যাই হোক আশুতোষের মৃত্যুর 100 বছর পরও আমরা আশুতোষের নাম নিচ্ছি, এই বিদ্বানের নাম নিচ্ছি না, কে আমরা জানিও না, we don't know completely, তিনি সম্পূর্ণভাবে মৃত হয়ে গেছেন।
যদি তারা পালিতে ডিগ্রি পায় তারা মাসে 5 টাকা উপার্জন করতে পারবে না। তখন আশুতোষ বলেছিলেন, অভিযোগ অনুসারে দোষ স্বীকার করছি, তবু আমি আমার উদ্দেশ্য পরিত্যাগ না করে পালিতে যত বেশি সম্ভব ডিগ্রিধারী করা যাবে, যাতে ভবিষ্যতে পরিষদ সদস্যের ভ্রম সংশোধন হয়। দিস ওয়াজ হিজ অ্যাপ্রোচ। আরো বেশি ডিগ্রিধারী বার করব এবং তারা প্রতিষ্ঠিত হবে এবং তোমার ভ্রম সংশোধন হোক। দিস ওয়াজ স্যার আশুতোষ। এবং সেই জন্য বাংলার বাগ আপনি প্রথমেই বললেন, দ্যাট ইজ ওয়াই হি ওয়াজ নো কম্প্রোমাইজ when it came to this। এবং তার জন্য তিনটে যদি আমরা ডাইমেনশন দেখি, এক হলো যে বিশেষ করে বাংলায় এবং অবিভক্ত বাংলায়, সেই সময় চিটাগংয়ে এই যে পালি ভাষা চর্চার সুযোগটা করে দেওয়া, পালি টোল থেকে শুরু করে কলেজ সর্বত্র, এবং একটা বিশাল, আমি দেখছিলাম আমার লিস্ট রয়েছে, এখন আর পড়বো না, মানে অনেক স্কলার বড়ুয়া ফ্রম দি বড়ুয়া কমিউনিটি, some of the great scholars যারা সেই সময় আছে এখানে, আমি যারা বেনি মাধব বড়ুয়ার দ্বারা ট্রেন্ড এবং যারা তার কন্টেম্পোরারি অলসো। ইট ওয়াজ আ ভেরি সলিড অ্যান্ড সিরিয়াস গ্রুপ যারা এইসব শুধু সেই অঞ্চলে না, পরবর্তীকালে আমার অনুমান এবং এটা আমি মিলিয়েও দেখে নিয়েছি যে এই স্যার আশুতোষ, ডক্টর বেনি মাধব বড়ুয়া ওয়াজ দি প্রেসিডেন্ট অফ দি ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস ইন আন্নামালাই নগর, যেটা 1945 এ হয়েছিল। মানে এনাদের জন্যই কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পালি চর্চা, বৌদ্ধ ধর্ম নিয়ে বৌদ্ধ চর্চা, রিসার্চ, গবেষণা, পড়ানো, এই সংক্রান্ত বিষয়েও কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হয়েছিল। এবং তৃতীয় হলো যে স্যার আশুতোষের ভূমিকা এজ প্রেসিডেন্ট অফ মায়াবতী সোসাইটি সেই সময়। ইট ওয়াজ এ ভেরি স্ট্রং মেসেজ। এবং এরা সবাই মিলে এগিয়ে এসে তারা এই বুদ্ধের লেগেসি, যেটা লর্ড বুদ্ধের লেগেসি অ্যান্ড হিজ হেরিটেজ, এটাকে আমাদের আরো বেশি করে প্রচার এবং প্রসার করতে হবে, তারা এগিয়ে এসেছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছেন স্যার আশুতোষ, অন্যদেরও নাম রয়েছে, মনমোহননাথ মুখার্জি আছেন, আর অন্যান্যরাও রয়েছেন যারা সেই সময় ছিলেন। তো আমার এই কথাগুলো বলার ছিল। এবং শেষই করছি, অনেকবার বললাম শেষে আমি দুটো বিষয়ে মানে কয়েকটা পংক্তি একটু উদ্ধৃত করতে চাই। বেনি মাধব বড়ুয়ার একটি খুব সুন্দর, মানে ওনার এই গয়া এন্ড বুদ্ধ গয়া যে লেখাটা, মানে যে বইটা, মানে ইট ইজ এ মাস্টারপিস। এবং স্যার আশুতোষের কথা বলতে গেলে বলতে হয় যে নট অনলি ডিড হি সাপোর্ট আ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস, মানে সেটা তো আমরা বেনি মাধব বড়ুয়ার মতন স্কলার্সদের মাধ্যমে আমরা দেখতে পেলাম, কিন্তু শুধু বুদ্ধিস্ট, মানে ইটস নট অনলি দ্য ল্যাঙ্গুয়েজ, তিনি বুদ্ধিস্ট ফিলোসফি, হিস্ট্রি, হেরিটেজ, ইনস্ক্রিপশন, এই সব কিন্তু যাতে, এই সব নিয়ে যাতে চর্চা হয়, এই সব যাতে সংরক্ষিত হয়, এটা তার মাথায় প্রথম থেকেই ছিল। সো ইট ওয়াজ নট এ মাইক্রোস্কোপিক অ্যাপ্রোচ, ইট ওয়াজ এ ওয়াইড অ্যান্ড এ ডিপ অ্যাপ্রোচ। মানে উনি একটা কথা পরিষ্কার বুঝেছিলেন যে উই হ্যাভ টু রিএস্টাবলিশ দিস নলেজ অন দ্য সারফেস, এবং তার যেমন আমরা তৈরি করব এক্সপার্টসদেরকে, আমরা মানুষের কাছে আরো বেশি করেও যাতে পৌঁছে যেতে পারি, তিনি মায়াবতীর প্ল্যাটফর্ম তিনি অনুসরণ করে সেখানে প্রতিষ্ঠিত সভাপতি হিসেবে কাজ করেছিলেন। এবং আশুতোষ মুখার্জির মতন যারা পার্সোনালিটি, তিনি এটা বুঝেছিলেন আমরা যদি এগিয়ে আসি তাহলে আরো বেশি করে কিন্তু এর কাজ এইভাবে আমরা কাজটা করতে পারবো। এবং পপুলারাইজিং অ্যান্ড ইনিশিয়েটিং পালি স্টাডিজ অ্যান্ড কলেজেস অ্যাক্রস ইন্ডিয়া, এবং মায়াবতী সোসাইটি এবং বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা, এর সাথে তার যে অ্যাসোসিয়েশন, এই তিনটে ডাইমেনশনে যদি দেখি, কন্ট্রিবিউশন ওয়াজ ম্যাসিভ।
তো আমি শেষে দুটো লাইন, আমি দুটো একটু প্যাসেজ একটু পড়ে শেষ করতে চাইছি। ব্রডলি এগুলোই বলার ছিল আমার। এবং তখনকার দিনে পরাধীন ভারতবর্ষে যখন এখন আমরা বলি যে একটা সিভিলাইজেশনাল সেন্স, কালচারাল রিকভারি অর রিঅ্যাওয়েকেনিং, আমাদের নিজেদের ঐতিহ্য, মানে প্রধানমন্ত্রী বলছেন যে ঐতিহ্য, বিরাসত আর বিকাশ, মানে দুটো, একটা উইদাউট দি আদার ইজ মিনিংলেস, এন্ড ইউ ক্যানট স্যাক্রিফাইস ওয়ান ফর দি আদার। আমরা সেটা চাই না। আমার মনে হয় যে এই যে বিরাসত, যে আমাদের ইনহেরিটেন্স, আমাদের হেরিটেজ, লেগেসি, এবং একদম একটি সর্বাঙ্গীন যদি ভারত বোধ এবং চেতনার বিকাশ করতে হয়, পরাধীন অবস্থায় যখন আমরা ছিলাম, আমার মনে হয় স্যার আশুতোষের মতন ব্যক্তিত্ব যারা তাদের মতন করে, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর নিজে তার বিশ্বভারতীতে মূল গন্ধবিহার কুটিরের জন্য তিনি যে কবিতা লিখেছিলেন, এবং পরবর্তীকালে তার বিভিন্ন লেখায় তিনি যে ভগবান বুদ্ধের তাকে উৎসর্গ করে লিখেছিলেন, অনবদ্য একেবারে। আমার মনে হয় এরা সবাই বুঝেছিলেন, চেয়েও ছিলেন সর্বাঙ্গীন রেনেসন্স, রিঅ্যাওয়েকেনিং, এবং সেখানে কিন্তু আমরা এই দিকটা ছেড়ে দিলে ইট উইল নট বি আ ইন্টিগ্রাল অ্যান্ড ট্রান্সফরমেটিভ অ্যাপ্রোচ। তো দেখুন বেণীমাধব বড়ুয়া কি অসাধারণ ইংরেজি, মানে লেখাটা ইটস সো ফাসাইল, মানে এত সুন্দরভাবে ফাসাইল পেন, মানে যেভাবে উনি লিখছেন। বোধি ধ্রুমা বলছেন, অশ্বত্থ, উনি এর কথা ব্যবহার করছেন, বোধি ধ্রুমা বলছেন, there is no tree which is so famous in history, so fortunate and so highly venerated as Ashwatha, the bow tree of Buddha. Shakyamuni, কি অসাধারণ ডিসক্রিপশন, no tree is so fortunate. They বলছেন the bow tree of Buddha, Shakyamuni, it is the sacred tree at the feet of which the ascetic Siddhartha sat at last cross-legged and vanquished the forces of Mara and attained Buddhahood. It is the tree under which the princely ascetic sat down to meditate with an adamant will not to leave his seat until he had attained supreme enlightenment of the human mind. অসাধারণ, কবিতাই বলা যেতে পারে। You see, this is not it's not only a volume that he's writing. It can be very well said that it's a poetic expression. এই কয়েকটা পংক্তি থেকে বোঝা যায় যে কি ধরনের, they were not only scholars, they were practitioners of Buddha Dharma. এই প্র্যাকটিশনার না হলে কিন্তু এই ধরনের কথা লিখতে পারে না মানুষ, না হলে ওই শুষ্কম কাষ্ঠম ওইরকম হবে আর কি। লেখাটা যদি শুধু স্কলার হয় তাহলে শুষ্কম কাষ্ঠম তিষ্ঠতি আগ্রে, ওইরকমই হবে। এবার শ্যামাপ্রসাদ যখন ভগবান বুদ্ধের পূর্ণ দেহাবশেষ গ্রহণ করছেন, সেই কলকাতা ময়দানে 14 জানুয়ারি 1949, তিনি তার সভাপতির ভাষণে, তিনি তখন কেন্দ্রীয় মন্ত্রীও, এবং তার মধ্যে কোনো ডাইকটমি ছিল না। পরবর্তীকালে হি ওয়াজ অলসো প্রেসিডেন্ট অফ দ্য জনসংঘ, বাট হি কন্টিনিউড টু বি প্রেসিডেন্ট অফ মায়াবতী সোসাইটি। এবং দেবপ্রিয়া ওয়ালি সিনহা বলছেন যে সাঁচিতে যখন শ্যামাপ্রসাদ বাবু গেছেন ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফারেন্সে, খুব সুন্দর, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফারেন্স। তো স্টেশনে বিশাল ভিড়, জনসংঘের সব কার্যকর্তারা এসছেন, কর্মীরা এসছেন, ওয়ার্কার্সরা এসছেন, তাকে রিসিভ করে সবাই মিলে গেছে। কনফারেন্স যখন হয়ে গেছে, একটা গ্রুপ এসছে শ্যামাপ্রসাদ বাবুকে জিজ্ঞেস করতে, আপনি এসে একটু আমাদেরকে সম্বোধন করুন। তিনি বললেন, না, আমি এসছি মায়াবতী সোসাইটি এবং ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফারেন্সের আমন্ত্রণে তাদের কাজে, আমি এখানেই আজকে শুধু তাদেরকেই বক্তৃতা দেব, আমি কোনো রাজনৈতিক বক্তৃতা দেব না। সো ইউ সি দ্যাট পার্সোনালিটি, আমার মনে হয় যে সেই জন্য তিনি, তার বিশাল প্রভাব, কিন্তু তার প্রভাব বৌদ্ধ প্রচারের ক্ষেত্রে খুব সুনিশ্চিত একেবারে ছিল। সেটা হচ্ছে যে আমাদের ভারতের নব উদয় যদি হতে হয়, তাহলে আমাদেরকে নিরন্তর এই কাজটা করে যেতে হবে। তো তিনি বলছেন,
ওই পূর্ণ দেহাবশেষ রিসিভ করে শ্যামাপ্রসাদ তার সম্বোধনে বলছেন, Today's occasion is a truly historic one. The two great Buddhist saints, Sariputta and Moggallana, enjoyed more than anybody else the confidence and esteem of Gautama Buddha. আপনারা ভেবে দেখুন সেই ময়দানে ওই বিশাল একটা খুব সুন্দর স্টেজ সেখানে তৈরি করা হয়েছে এবং সবাই ছিলেন, ইনক্লুডিং দি প্রাইম মিনিস্টার অফ মায়ানমার, তিনিও এসেছিলেন। They set at taught all material consideration, gave up their wealth and patrimony, and completely dedicated themselves to carrying out and through their lives the teachings of their great master, noble principles of forbearance, Shanti, Maitri, and Karuna. Their sacred relics bring back to our minds the immense influence they brought to bear upon the age in which they lived and the supreme part they individually played in laying the trainees of Gautam Buddha on a firm and solid foundation. We also look upon them as a symbol of the greatness that once belonged to India, the spiritual height she attained thousands of years ago, and of a hope that she may attain it once again in the future yet unborn. আমি এই কথাটাই বলতে চাইছিলাম এবং সেই জন্য যখন আমরা এখন দি এশিয়ান সেঞ্চুরির কথা বলছি, একবিংশ শতাব্দী হচ্ছে এশিয়ার শতাব্দী, সেখানে বারবার প্রধানমন্ত্রী বলছেন, এটা ওনার কথা, মানে এশিয়ান সেঞ্চুরি বারবার বলছেন এশিয়ান সেঞ্চুরির কথা, এবং এই এশিয়ান সেঞ্চুরি মানে এশিয়ার যে শতাব্দী, সেই শতাব্দী তখনই নির্মাণ করা যেতে পারে, কল্পনা করা যেতে পারে যদি আমরা খুব মানে একেবারে প্রথম সারিতে একেবারে প্রিডমিনেন্টলি আমরা যদি ভগবান বুদ্ধের লেগেসি, তার বাণী এবং তার এই যে বিশাল যুগের পর যুগ যে তিনি দেখেছেন, সেই দিব্য দৃষ্টিকে যদি আমরা ওই সেন্টারে রাখতে পারি, তাহলেই কিন্তু এশিয়ার শতাব্দী সম্ভব, এই কথাটা তিনি বলছেন। এবং আমার মনে হয় যে আমরা যদি বলি যে হোয়াট ইজ আওয়ার এজেন্ডা ফর দ্য ফিউচার, ফর দ্য নেক্সট ধরুন আরো 10 বছর, হোয়াট ইজ আওয়ার এজেন্ডা, তো আমরা বলবো যে আমাদের জেনারেশন, ধরুন আমাদের থেকে আরো কম বয়স যারা, তারা আরো বেশি দেখবে, আমাদের জেনারেশনও আমরা কিছুটা দেখে যাব। এই যে দ্য ক্রিয়েশন অফ দি এশিয়ান সেঞ্চুরি, এবং এই ক্রিয়েশন অফ দি এশিয়ান সেঞ্চুরিতে ভারতের একটি খুব মুখ্য ভূমিকা, এবং ভগবান বুদ্ধের বাণী দ্বারা পরিচালিত, shaped by his message, এই এশিয়ান সেঞ্চুরি যাতে আমরা অনুভব করতে পারি। আমার মনে হয় যে যাদের কথা আজকে আমরা চর্চা করলাম খুব সংক্ষেপে কিছুটা, তারা সবাই কোথাও না কোথাও নিজেদের কাজের মাধ্যমে, নিজেদের কন্ট্রিবিউশনের মাধ্যমে, নিজেদের তপস্যার মাধ্যমে তারাও কিন্তু এই স্বপ্নটা দেখেছিল। তারা দেখেছিল পরাধীন ভারতে এই স্বপ্ন দেখার সৎ সাহস তখনই আসে যখন নিজেদের অন্তরে কিছু মৌলিক তপস্যা সাধনা হচ্ছে, তাদের পক্ষে সম্ভব ছিল। এখন স্বাধীন ভারতবর্ষে আমরা আগামী ধাপের স্বপ্ন দেখতে পারি, এশিয়ান সেঞ্চুরি, এবং সেই এশিয়ান সেঞ্চুরির নেতৃত্ব ভারত দেবে, এবং ভারত যখন নেতৃত্ব দেবে, ভারতের নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে ভগবান বুদ্ধের বাণী, তার জীবন এবং তার যে লেগেসি, সেটাই তাকে পরিচালনা করবে। আমার এই কথাগুলো আপনাদের কাছে বলার ছিল। আপনারা অতীব ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেছেন, আমি খুব কৃতজ্ঞ। পুরোটা বলতে পেরেছি কিনা আমি জানি না, কিন্তু অনেক কিছু বলার চেষ্টা করেছি। এবং আফটার অল আমি বলি যে অতীশ দীপঙ্করের তো আমরা তো সবাই এক অর্থে বংশধর বলা যেতে পারে, কিংবা হ্যাঁ মানে বংশধরই বলা যেতে পারে। আমি তো টিবেটিয়ানদের লেতে গিয়ে বলি যে আমি অতীশ দীপঙ্কর গ্রামের লোক, তো তখন মঙ্গোলিয়াতে গিয়ে বলেছি, তারা প্রচন্ড ভাবে উচ্ছ্বসিত হয় যে, এবং সেই জন্য যে আমাদের একটি ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যকে আমাদের বজায় রাখতে হবে।
সেই ঐতিহ্যকে আমাদের অনুভব করতে হবে। আমাদের দায়িত্ব যে সেই ঐতিহ্যকে আমরা আগামী প্রজন্মের হাতে তুলে দিই, তারা যাতে আগামী প্রজন্মের হাতে তুলে দেয়। আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান অফ আওয়ার ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটিস। নমো বুদ্ধায়। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এমনি বলুন না, এমনি বলুন না।